প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী ট্রেনে পুরো দেশ। অপেক্ষার পর অনেক আলোচনা, অনেক গুঞ্জনের পর শেষ পর্যন্ত আমরা দেখছি তফসিল ঘোষণা হবে আগামীকাল সিসিএমএম নাসিরউদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। পাশাপাশি আমরা দেখলাম দুজন উপদেষ্টা, ছাত্রদের প্রতিনিধি থেকে উপদেষ্টা পরিষদে ছিলেন, তারা পদত্যাগ করলেন। যতদূর জানা যাচ্ছে তারা নির্বাচন করবেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আরও দেখলাম এনসিপি থেকে তাদের প্রার্থীর আজ ঘোষণা করা হয়েছে। আমরা আসলে নতুন রাজনীতির কথা বলছি, নতুন সংস্কৃতির কথা বলছি। রাজনীতিতে আসলে কতটুকু পরিবর্তন আসলো? নির্বাচন তো হবে, কিন্তু রাজনৈতিক যে সংস্কৃতির কথা আমরা বলেছি সেটা আসলে আমরা কতটুকু পেলাম? আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং আছেন বিএনপি মনোনীত প্রার্থী লক্ষ্মীপুর একের শাহাদাত হোসেন সেলিম। আপনাকে এলডিপির নেতা বললাম না, বিএনপি মনোনীত প্রার্থী। আপনার পরিচয় চেঞ্জ হয়েছে, রাজনৈতিক পরিচয়। আমি ডক্টর জাহিদুর রহমান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের গুরুত্বপূর্ণ অনেকগুলো খবর, তার মধ্যে একটি খবর হচ্ছে যে দুই উপদেষ্টা যে পদত্যাগ করলেন, এই পদত্যাগ কখন কার্যকর হবে সেটা জানিয়েছেন প্রেস সচিব আমাদের। তো আপনি কি একটু আমাদের বলবেন যে পদত্যাগ করার পরে তো পদত্যাগ সাথে সাথে কার্যকর হয়ে যাওয়ার কথা যদি গৃহীত হয়, কিন্তু সেখানে আমরা দেখছি যে নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। পদত্যাগ পত্রের সাথে নির্বাচনী তফসিলের কি সম্পর্ক? আসলে একটা উকিলি ডিবেট করি, মানে হালকা ঢঙে আর কি। মানে তফসিল ঘোষণা বলতে ঠিক কি বুঝি, মানে ওনারা শেষ সেকেন্ড পর্যন্ত মন্ত্রী থাকতে চান, এটা বুঝলাম। এখন শেষ সেকেন্ডটা কোনটা? সিইসি তার বক্তৃতা দেবেন কাল, শুরুরটা নাকি ওনার শেষ করার পরেরটা? মানে শুরু আর শেষের মধ্যে কিন্তু 5-7 মিনিটের একটা গ্যাপ আছে। তো শেষটা যদি ওনারা 7 মিনিট 8 মিনিট বেশি মন্ত্রী থাকতে পারেন, তো এটা উল্লেখ করে দেওয়া দরকার ছিল আসলে। এই কথাগুলো এই ঢঙে বলার কারণ হচ্ছে আমি খুবই মর্মাহত হয়েছি যা ঘটেছে, যা ঘটিয়েছেন তারা। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। পত্রিকায় রিপোর্ট আসছে সেপ্টেম্বরে এই দুই উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলেছিলেন ডক্টর ইউনূস, একদম ক্লিয়ারলি। এবং একাধিক জায়গায় এসছে, এবং আমরা কিছুটা খোঁজ খবর যেমন পাই, আমাদের কিছু পরিচিত জানাশোনা আছে, এটা ফ্যাক্ট ছিল, কিন্তু ওনারা যান নাই। এবং এখনও আজ যে পদত্যাগপত্র দিলেন, মানে খুবই দুঃখজনক। মানে আমাদের এই দুজনই, বিশেষ করে আমরা পেছনে থেকে মাহফুজ আলম কি করেছে আমি আসলে জানি না, কিন্তু আমরা সামনে যাদেরকে দেখি, জনাব আসিফ মাহমুদকে আমরা দেখেছি, উনি মুভমেন্টে খুবই সরবভাবে ছিলেন। সেই মানুষটা শেষ মুহূর্ত পর্যন্ত মন্ত্রণালয়ে থাকতে চান, এবং থাকাটাও একটা নেগেটিভ কারণে আমি হিসাবে ইন্টারপ্রিট করতে চাই অ্যাটলিস্ট। সেটা হচ্ছে একটা খুবই জাতীয় পত্রিকায় একটা রিপোর্ট হয়েছে যেখানে বলা হয়েছে এই দুজনের ছেড়ে যাওয়া পদে কারা যাবেন। সরকার নতুন কাউকে নেবেন না, কারো কাছে একটা পোর্টফোলিও বাড়িয়ে দেবেন। যেন আসিফ মাহমুদের ক্যাবিনেট নিতে কেউ রাজি হচ্ছেন না, এরকম একটা নিউজ আছে। শেষ পর্যন্ত যিনি নিয়েছেন তাকে যথেষ্ট চাপ প্রয়োগ করে নেওয়া হয়েছে, কারণ তিনি বলছেন এটা যে অনিয়ম আছে, যা যা ঝামেলা আছে, এগুলো তার ঘাড়ে এসে পড়তে পারে। তার শেষ পর্যন্ত উনি রাজি হয়েছেন হয়তো। তাহলে আমরা বুঝতে পারি ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার যে চেষ্টা, এগুলো তো সব পুরনো বন্দোবস্ত। আমরা পুরনো বন্দোবস্ত আর নতুন বন্দোবস্তের আলাপ শুনি, আর নানা রকম বৈষম্য বিরোধী কথাবার্তা শুনি। সেই মানুষগুলোর এটা শেষটা, মানে বিশেষ করে আমি আসিফ মাহমুদের কথা বলছি, অসংখ্য দিকে ওনার বাবা নানা রকম সমালোচনার জন্ম দিয়েছেন। শেষটাই এসে এরকম একটা নজির স্থাপন করলেন, যেটা আমাদের আসলে ভবিষ্যতেও মনে থাকবে, এবং খুবই বাজে প্রেসিডেন্ট। ওকে, তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছেন আমরা যতদূর দেখছি, এবং বেশ কিছু যে ঘটনাগুলো অনেক সমালোচনা জন্ম দিয়েছিল, সেই ঘটনাগুলো নিয়েও তিনি কিছু কথা বলেছেন, যে অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে সেগুলো বলেছেন। অনেক কথা বলা যায় না আসলে, এ ধরনের পর্যায়ে কাজ করতে গেলে অনেক জটিলতা সৃষ্টি হয়, এই বিষয়টাও উল্লেখ করেছেন। সম্পদের আয় ব্যয়ের যে হিসাব বিবরণী তিনি দিলেন, এটা তো আসলে উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের সবার আরো অনেক আগেই দেবার কথা ছিল, তো উনি এখানে দিলেন। আপনার কি মনে হয় যে এই হিসাব দেওয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে যে সমালোচনা আছে সেটা আসলে শেষ হয়ে যাবে? মানে আমি ধরুন বাংলাদেশে শেখ হাসিনা সহ তার লোকজন যে পরিমাণ লুটপাট করেছে, তাদের সবার অ্যাকাউন্ট যদি আপনি নেন, আপনি কি পাবেন যে ওখানে অনেক লুটপাটের কথা আছে? আমি বলছি না জনাব আসিফ মাহমুদ দুর্নীতি করেছেন, সরিয়ে রেখে বলছি। সুতরাং এই কাগজ দেওয়ার চর্চা, এই চর্চাটা থাকা দরকার, এটা আমি ডিবেট করছি না। এই চর্চা থাকবে, এমনকি ভুল স্টেটমেন্ট হলেও, ভুল ফ্যাব্রিকেটেড জিনিস হলেও এটা থাকবে। এটা লিস্ট একটা ব্যাপার যে আপনি কমিটমেন্ট করেছিলেন, সেটা রক্ষা করলেন। কিন্তু এই কাগজ দেখে, হিসাব বিবরণী দেখে আসলে কোনো কিছুই বোঝার কোনো উপায় নাই। বাংলাদেশ বেশ আগে থেকে, বিশেষ করে
মানে বিদেশে ঘুষ লেনদেন হয় টাইপের আলাপ সবাই জানে, বাংলাদেশের মন্ত্রণালয়, বাংলাদেশের আমলা মূলত বিদেশেই মূলত হয়, এবং ওখানে সবকিছু অ্যাকাউন্ট থেকে শুরু করে সম্পদ হয়, সুতরাং এতে আসলে কিছুই প্রমাণ করে। ওকে, আমি ফরিদুল হক আপনার কাছে আসি। আপনার কি বলবেন আসলে এই যে কথাগুলো এখানে এসেছে, ডক্টর জাহিদুর রহমান যে বিষয়গুলো তুলে আনলেন, যে নতুন বন্দোবস্তের কথা অনেক কিছু বলা হলো কিন্তু ক্ষমতাকে আঁকড়ে ধরে থাকার কথা উনি উল্লেখ করলেন। আসিফ মাহমুদের অনেক বিষয় নিয়ে অনেক সময় আলোচনা হয়েছে, আপনার সবসময় তার এনসিপি থেকে তার পক্ষেই সবসময় যুক্তি তুলে ধরা হয়েছে, এখন কি যুক্তি দেবেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচকবৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। এনসিপি থেকে তাকে ধরেন যে কি বলে যে যদি কেউ কেউ তার পক্ষে যুক্তি দিয়ে থাকে, সেটা আসলে এজ এ উপদেষ্টা কিংবা এজ এ মন্ত্রী এটা দেওয়া না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া হচ্ছেন গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের নেতা। তো সেই জায়গা থেকে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে তার সাথে লড়াই করেছে, স্বাভাবিকভাবে একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গাতে একটা কমরেডশিপ, ওই জায়গা থেকে আসলে এটা হয়েছে, এটা হয়। আমিও তাকে কমরেডই মনে করি, এখনো কমরেড মনে করি। তার বিরুদ্ধে যে অভিযোগ কিংবা যে সমালোচনাগুলো আছে, আমরা মনে হয় যে এটা সরকারের হাতে কিংবা নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের হাতে আমরা ছেড়ে দিই, তারা আসলে সময় বলে দিবে। আর দিন শেষে জনগণ তো আছে, জনগণ আসলে বিচার করবে যে সে আসলে কতটুকু অন্যায় করেছে, কতটুকু করেনি, আদৌ যদি করে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে সে কতটুকু সাকসেস, কতটুকু এবং তাদের পদত্যাগের মধ্য দিয়ে মানে সরকার কোনো একদিকে যাবে কিনা, বিশেষ একদিকে যাবে কিনা, সেরকম কোনো আশঙ্কা আপনাদের আছে কিনা? এটা হতে পারে, কারণ হচ্ছে যে এই সরকার তো ধরেন মনে করেন যে মানে আমরা সবাই জানি যে সরকার একটা সবার সরকার ছিল, যদিও সরকারের বেশিরভাগ সময় যে কোনো সমালোচনার দায় এনসিপিকেই বেশি নিতে হয়েছে। আবার হচ্ছে যে সরকারের কি বলে সফলতার ক্রেডিট হয়তো কোনো দলের কাছে গেছে কিংবা প্রধান উপদেষ্টার কাছে গেছে, কিন্তু ব্যর্থতার দায় বেশিরভাগটা এনসিপির কাঁধে এসেছে। এখন এটা যখন হয়েছে তখন ধরেন এখন আমি নিজে যেটা মনে করতাম সেটা হচ্ছে যে ওনারা দুজন যদি সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান এবং নির্বাচন করতে চান, তাহলে নাহিদ ইসলাম যে সময় এসেছিলেন ওই সমসাময়িক সময় কিংবা কিছু পরে ওনারা এসেই যদি সরাসরি তখন থেকেই মাঠে কাজ করতেন, এটা বেটার হতো না। তখন যে এই আলোচনাটা কিন্তু আগে এসেছিল যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি এসেছিল, তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সাথে কোনো যোগ এনসিপি নেই বা তারা নির্বাচন করলে তফসিলের আগে চলে যাবে, এরকমটা শুনছি। তখন তো আপনারা কিন্তু এটা মনে করেন নাই যে তাদের চলে যাওয়া উচিত? যদি আমি বলছি যে যদি তারা এই ধরনের কাজ মানে নির্বাচন এবং রাজনীতিতে আসতে, এখনো কিন্তু এটা ডিসাইডেড না, এখনো তো তারা বলবে, এটা তারা ঠিক করবে, ওই সময় আসলে আসলে বেটার হতো। এখন ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত তাদের দায়টা এনসিপিকে নিতে হচ্ছে, কিন্তু ওনারা আদৌ এনসিপিতে আসবেন নাকি নিজেরা স্বতন্ত্র থাকবেন নাকি বিএনপিতে যাবেন নাকি গণ অধিকার পরিষদে, বিভিন্ন রকম আলোচনা আছে। আসলে জানেন না, মানে আমাদের সাথে তো তাদের কোনো সাংগঠনিক নাই, কোনো আলোচনা হয় না, কোনো টাই নাই। তো কিভাবে হয়? ওনারা সরকারের একটা মন্ত্রী, আমরা একটা রাজনৈতিক দলের, যেহেতু তারা নির্বাচন করবেন এরকম আলোচনা আছে, সেই জায়গা থেকে আমি জানতে চাইছি এনসিপির সাথে কোনো রকম বোঝাপড়া বা কথা হয়েছে? যদি তারা আসতে চান অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো। কেন? কারণ হচ্ছে যে যা কিছুর পরে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির জন্ম হয়েছে, এবং আমরা তো চাইবো যে গণ অভ্যুত্থানের যারা ফেস এবং গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানকে যারা ধারণ করে, প্রত্যেকেই এনসিপিতে আসুক, তাহলে এনসিপি শক্তিশালী হবে। আদতেই আমরা যে নতুন রাজনীতি করতে চাই সেটা করা আমাদের জন্য আরো অনেক সহজ হবে, এটা তো আমরা চাই। কিন্তু এখন ওনারা কি করবেন এই সিদ্ধান্ত পুরোপুরি ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং ওনাদের সাথে আমাদের কোনো রকম কোনো দলীয় পর্যায়ে কোনো আলোচনা, ওনারা আসবেন কিনা, আসলে কোথায় আসবেন, কিভাবে আসবেন, এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার অন্তত জানা নেই। ধন্যবাদ আপনাকে। সাদেত হোসেন সেলিম, আমি আপনার কাছে আসি। এই আলোচনাটা আছে, আমরা যখন দুজন উপদেষ্টাকে নিয়ে, ছাত্র উপদেষ্টা নিয়ে কথা বলছি, তাহলে সেই আলোচনাটা আমরা শেষ করতে চাই। এই যেটা আসলো যে তারা নির্বাচন করবেন, এমন আলোচনাও আছে যে বিএনপি থেকে তারা নির্বাচন করতে পারেন। আপনি তো বিএনপি থেকে প্রার্থী হয়েছেন, আপনার কাছে এরকম কোনো তথ্য আছে কিনা, আপনি কিভাবে দেখছেন সেটাও একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে 5ই আগস্টের পরিবর্তনের পরে যখন আমরা দেখলাম যে নাহিদ এবং আসিফ মানে সরকারে যোগদান করেছে, তখন ভীষণভাবে আহত হয়েছি, এবং 10 তারিখ থেকেই টকশোতে বলা শুরু করেছি যে এটা ঐতিহাসিক ভুল তাদের মানে সরকারে অংশগ্রহণ করাটা। এখনও আমি মনে করি যে ছাত্র নেতাদের সরকারে অংশগ্রহণ করাটা ঐতিহাসিক ভুল, এবং এই ভুলের প্রায়শ্চিত্ত মানে অনেকেরই জাতিকেও দিতে হবে, এনসিপিকেও দিতে হচ্ছেই। তার মধ্যে দিয়ে পরবর্তীকালে নাহিদ মানে শুধু এই দুজন ছাত্র উপদেষ্টা থাকাতেই কি ভুল হয়েছে? বাকি সবাই ঠিক আছেন? না, বাকি সবাইকে তো আপনার ধরেন গণ অভ্যুত্থানের সেইভাবে সামনের সারির নেতৃত্ব
দেয়নি। তারা সামনের সারির নেতৃত্ব দিয়েছেন। আমরা মনে করেছিলাম যে তারা মানে নেতৃত্বের জায়গায় থেকে আমাদেরকে একটা পথ নির্দেশনা দেবেন এবং তাদের একটা প্রভাব থাকবে সেখানে, কিন্তু তারা তাদের সেই প্রভাবটা সরকারে যোগদান করার পরে হারিয়ে গেছে। সরকারে যোগদান করার মধ্যে সরকারের নানাবিধ অলিতে গলিতে তাদের পদচারণা, যে প্রভাবের কথা আপনি বলছেন, তাদের তো অন্য প্রতিনিধি যারা গণঅভ্যুত্থানে ছিলেন তারা তো বাইরে ছিলেন, তারা তো আর সরকারে ছিলেন না। ছাত্র উপদেষ্টা দুইজন থাকাতে যে আপনি ঐতিহাসিক ভুল বলছেন, ঠিক কি কি কারণে আপনি বলছেন, যদি আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। দেখুন, প্রথমে তো নাহিদ আপনার পদত্যাগ করে একটা দল গঠন করলেন। সেই সময় যদি তারা একসাথে বেরিয়ে এসে দলটা গঠন করতেন, দলটা আরও শক্তিশালী হতো, মজবুত হতো। পরবর্তীকালে আসিফ এবং মাহফুজ রয়ে গেছেন এবং তারা আপনার শেষ সময় পর্যন্ত থাকতে চাচ্ছেন। আমরা জানি যে পদত্যাগপত্র দেওয়ার পরই সেটা গৃহীত হয়। যদি এটা নির্বাচন করার জন্য তাদের ইচ্ছা থাকতো, তাহলে আজকে থেকে 3 মাস আগেই আপনার পদত্যাগ করে তারা নির্বাচনটা করতে পারতেন। শেষ মুহূর্ত পর্যন্ত সরকারের হালুয়া রুটি খেয়ে তারপর নির্বাচন করবেন এবং নিজকে এমনভাবে বিতর্কিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার নির্বাচনী এলাকায় সমস্ত বরাদ্দ নিয়ে গেছেন। পরবর্তীকালে ঢাকা 10-এর নির্বাচন করবেন এই মর্মে যখন তিনি ইয়ে করেছেন, সমস্ত বরাদ্দ, কর্মস্থানের বরাদ্দ, মসজিদের বরাদ্দ, মাদ্রাসা বরাদ্দ 90% তার এলাকায় নিয়ে গেছেন। এতটা রাজনৈতিকভাবে অসৎ হলে জাতিকে তো সততা শিখিয়ে লাভ নাই, নতুন বন্দোবস্ত করার কথা বলে লাভ নাই। আমরা তাদের থেকে নতুন বন্দোবস্ত আশা করেছিলাম, কিন্তু তারা পুরনো বন্দোবস্তকে হার মানিয়ে একদম এমন পর্যায়ে চলে গেছেন যেটা আর কোনোভাবে ইয়ে করা যাচ্ছে না। বাকি যে উপদেষ্টারা আছে তাদের কথা আমরা জানি, তাদেরকে আপনি কিভাবে আমরা জানি আসিফ মাহমুদের পাশে একাধিক মিটিং হয়েছে এনসিপির। সেখানে সিদ্ধান্ত হচ্ছিল তারা কোন দিকে যাবেন। তাদের পেন্ডুলাম কখনো জামাতের দিকে, কখনো বিএনপির দিকে ঘুরছিল এবং তাদের মধ্যে অনেকেই বলছেন যে আজকে যদি বিএনপিতে যায় তাহলে হয়তো সেখানে বিএনপি মানে এনসিপিকে বিএনপিতে এনে আসিফ মাহমুদ এবং আপনার মাহফুজরা পুরস্কৃত হতে চেয়েছিলেন, কিন্তু এনসিপি সেটা ধারণ করেননি। এনসিপি মনে করেছেন যে আমাদের বয়স আছে, সময় আছে, আমরা মানে লড়াই করে যাই ভোট পাই। তারা সেই পর্যায় থেকে সরে এসে তারা নির্বাচনী একটা জোট করে ফেলেছেন। এখন আসিফ এবং মাহফুজ নাঘাটকা অবস্থা হয়েছে, অত এরা হওয়ার কথা না। আমরা যখনই ধরেন মানে আসিফের সেই কাপা কাপা কণ্ঠে শুনি 6 তারিখের প্রোগ্রামটাকে 5 তারিখে নিয়ে এসছে, তখন আসলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু সেই আসিফ মাহমুদ যে এই অবস্থা করেছে একটা নির্বাচনের জন্য, এই বয়সে আমরা মানে কত 54 বছর রাজনৈতিক জীবন শেষ করে দিয়েও আপনার সংসদ সদস্য হতে পারিনি। তারা এখনই এলাম আর দেখলাম, সাথে সাথে সংসদ সদস্য বা মন্ত্রী হয়ে গেলাম। এই যে একটা ভূত তাদের মাথার মধ্যে চেপেছে এবং এই ভূতটা যে অন্য সবার মাথার মধ্যে প্রভাবিত করতেছে, এটা একটা বিরাট ধরনের একটা সংকটের সৃষ্টি হচ্ছে। এখন একটা ক্লাস ক্যাপ্টেন যেটা বা মানে ফার্স্ট ইয়ার যেটা ক্লাসের ক্যাপ্টেন, সেও এখন স্বপ্ন দেখে যে সংসদ সদস্য হবে এবং মন্ত্রী হবে। এইটা পুরো জাতিটাকে একদম ডিজাস্টারে পরিণত করেছেন এবং তাদের নৈতিকতার দিক দিয়ে পদত্যাগটা আরও আগে করার দরকার ছিল। এখন শুনলাম যে আসিফ মাহমুদকে এনসিপিও অন করছেন না, তিনি গণ অধিকার পরিষদে যেতে যাচ্ছেন, সেখানেও সমস্যা। তো এইটা তো হওয়ার দরকার ছিল না। তারা তো আমাদের ইতিহাসের মহানায়ক, আসিফ অন্তত মহানায়ক। আমরা মানে আসিফ মাহমুদকে এনসিপি ওন করছে না আপনি বলছেন, কিন্তু এখানে তো এনসিপির নেতা আপনার পাশে বসে আছে। কিন্তু একটু আগেই বললেন যে দুই উপদেষ্টা আমাদের কাছে আসতে চায়, সাদরে তারা। আমি একটু আগে পত্রিকায় দেখলাম আর কি, একটা কার্ডে দেখলাম। এখন তো আসিফ এবং মাহফুজের এলাকাতে ইয়ে দেয়নি, এনসিপি কোনো প্রার্থী দেয়নি। তারা যদি এনসিপির থেকে নির্বাচন করে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি এই জায়গায় যে ক্ষমতার শেষ মুহূর্ত পর্যন্ত থেকে সরকারকে নানাভাবে বিতর্কিত করে নির্বাচনটা করার কারণ, তাদের নির্বাচন অংশগ্রহণের কারণে পুরো নির্বাচনী ব্যবস্থা সরকার এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হবেনই হবে। ওকে, আমি ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি তো এলডিপি থেকে রিজাইন দিয়ে বিএনপিতে জয়েন করলেন। আমরা একটু শুনতে চাই যে মানে আসলে কোন পরিস্থিতিতে বা কী কারণে ঠিক এই নির্বাচন এবং একটি আসনের জন্যই, মার্কেটের জন্যই আপনাকে নিজের দল ছেড়ে যেতে হলো কিনা, এবং এটাতে আপনার আসলে না দেখুন, আমাদের যে দলটা ছিল, এই দলের যেহেতু নিবন্ধন ছিল না, নিবন্ধনহীন দলের তো আপনার প্রতীক নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারতাম, যেভাবে জামাত গতবার বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছে, আমরা সেটা করতে পারতাম। কিন্তু আমাদের যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো একদম বিএনপি ওরিয়েন্টেড অঞ্চল এবং একটা ছোটো রাজনৈতিক দলকে মানে টেনে নিয়ে যাওয়া অনেক মানে কষ্টকর ব্যাপার। এবং আমরা আসলে বিএনপি ঘরানার লোক। আমি ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক চট্টগ্রাম মহানগরী, পরবর্তীকালে দীর্ঘদিন যাবৎ 25 বছর বিএনপি বাইরে ছিলাম। তো তারা আহ্বান জানিয়েছেন, আমি সে আহ্বানে সাড়া দিয়ে বিএনপি যোগদান করেছি। 25 বছর বাইরে ছিলেন কেন? 25 বছর বাইরে ছিলাম। 2001 সালের নির্বাচনকে কেন্দ্র করে আমি বিএনপি থেকে আমাকে সরে যেতে বাধ্য হয়েছে। তো সেখান থেকে সরে যাওয়ার পরে আমি 2006 সালে এলডিপি করেছি। এলডিপি থেকে আজকে 25 সাল পর্যন্ত এলডিপি, পারদলীয় জোট, রাজপথের আন্দোলন, সংগ্রাম, টক শো ইত্যাদির মধ্যে জাতীয়তাবাদী শক্তির পক্ষে একটা সরব ভূমিকা পালন করেছি সবসময় এবং লিখনির মাধ্যমে সরব ভূমিকা পালন করেছি। নির্বাচনী এলাকাতেও আমার মানে সরব একটা উপস্থিতি আছে। সব মিলিয়ে আমরা নিজের আলোচনা করে দেখলাম যে যেহেতু বিএনপির
থেকে একটা আহ্বান এসেছে, আহ্বানটাকে সাড়া দিয়ে বিএনপি যোগদান করেছি এবং সেটা আমার মনে হচ্ছে যে ধরেন রাজনৈতিকভাবে সিদ্ধান্তটা খুব একটা ভুল হয়তো নেই সেটা ভবিষ্যতে প্রমাণ করবে। আচ্ছা, আমরা দেখছি যে এই যে অনেকেই আসলে মার্কার জন্য যেমন আসছে, প্রতীকের জন্য যেমন বিএনপিতে আসছে, আবার অনেকে প্রতীক না পেয়ে অন্য জায়গায় চলে যাওয়ার একটা প্রবণতা এবং তাদের জন্য দুয়ার খোলার একটা অবস্থা, সেটা আমরা দেখছি। আমি মানে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে একরকম টানাটানি শুরু হয়ে গেছে, সেই প্রসঙ্গটা একটু আসতে চাই। আমি নাসিরউদ্দিন পাটোয়ারির একটা মন্তব্য আমি আজকে পড়লাম, ফরিদুল হক, আমি আপনার কাছে শুনি। সেই জায়গায় আমরা এরকম মন্তব্য শুনেছি, বিএনপি ও জামায়াতের বিদ্রোহী প্রার্থীদের জন্য এনসিপির দরজা খোলা আছে। বিএনপির কথা আপনারা বলছেন যে বিএনপি, দুটো দলের কথাই আমি আনি, বিএনপির কথা আপনারা বলছেন চাঁদাবাজের দল, চাঁদাবাজি করছে, হ্যাঁ, মোটামুটি সব নেতাদের কথাই আপনারা বলছেন। তো যে নমিনেশন পেল না, সে কি আসলে নমিনেশনটা না পাওয়ার জন্য সে কি একদম পরিশুদ্ধ হয়ে গেল, সৎ হয়ে গেল আপনাদের কাছে? ইন্টারেস্টিংলি বিষয়টা তাই, সে সৎ বিধায় নমিনেশন পাইনি বলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখি। তাই হয়েছে। আমি আপনাকে বলি, আমি নিজে এখন হচ্ছে খুলনা বিভাগের দায়িত্ব পালন করতেছি, খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বটা আমি পালন করতেছি। আমার মানে এই টেরিটরির মধ্যে 35টা আসন আছে। এখানে বিএনপি করে দীর্ঘ সময় ধরে করে এবং অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, মাঠে ছিল, ফাইট করেছে। কিন্তু 5 তারিখের পরে তারা আসলে ওই মাফিয়া পলিটিক্সের মধ্যে ঢোকে নাই। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যারা মাফিয়া পলিটিক্সের মধ্যে ঢোকে না, আমি কয়েকটা কেস পেয়েছি, আমি এখন এই মুহূর্তে নাম বলতে পারতেছি না, সঙ্গত কারণেই বলতে পারতেছি না, কয়েকটা কেস পেয়েছি যে যারা ওই মাফিয়া পলিটিক্সের মধ্যে ঢুকতে না, এলাকায় দখলটা সে নিতে পারে নাই, স্বাভাবিকভাবে সে টাকা তো আসলে করতে পারে নাই, জোগাড় করতে পারে নাই। তো এখন এই পলিটিক্সের মধ্যে যে ব্যাপারটা হয়েছে যে ধরেন এইখানে রাজনীতি করতে গেলে পারসেপশনটা হচ্ছে এরকম যে আপনি বিএনপির হয়ে যদি নমিনেশন নেন কিংবা নমিনেশন পান, আপনাকে এই নির্বাচনটা করতে গেলে ব্যাপক পরিমাণ টাকা খরচ করতে হবে। ইভেন নমিনেশন নিতেও সম্ভবত টাকা দিতে হয়, এই ধরনের গসিপও বাজারে আছে। তো সেই জায়গাতে এই রেসের মধ্যে যারা আসলে বিএনপির লোক, এই রেসে যারা টিকতে পারে নাই, তাদের অনেকেই নমিনেশন পায়নি, এই ঘটনাটা ঘটেছে। ইভেন ধরেন যারা এই রেসের মধ্যে নাই, নমিনেশন পেয়েছে, তারা তাদের এলাকায় প্রচণ্ড চাপের মধ্যে আছে, প্রচণ্ড চাপের। মানে আমি কয়েকদিন আগের একটা রিপোর্ট আপনারা বলতে পারি, আমার নিজের যেটা আসন, বাই দ্য ওয়ে আপনার লাইভে আছে, আমি একটু বলে রাখি, আমাকেও আজকে আমার এই পার্টি থেকে একটা আসনে নমিনেশন দেওয়া, মানে মনোনীত করা হয়েছে প্রাথমিকভাবে। তা আমার যে আসন, ওই আসনে বিএনপির যারা হচ্ছে কমিটিতে আছে, তাদের যে প্রার্থী ছিল উনি নমিনেশন পান নাই। বিএনপি থেকে কিছুটা বাইরে ছিল, পুরনো বিএনপির লোকে কিছুটা বাইরে ছিল, উনি নমিনেশন পেয়েছেন। এখন উনি আসলে নির্বাচনী প্রচারণাটা চালাচ্ছেন ওনার পার্সোনাল ক্যাপাসিটিতে, পার্টি ওনার সাথে নাই, পার্টি অফিস ফাঁকা পড়ে আসছে, ওইখানে ধরেন যাচ্ছে 2-4 জন চাটা খাচ্ছে, এইটা মানে পার্টি ওনার একটা জায়গা আছে। বিএনপিতে তো আমরা যেটা জানি যে প্রত্যেকটা আসনে অনেকেই আছে যারা প্রার্থী হিসেবে আর্থিকভাবে অনেক সচ্ছল। এখন আর্থিকভাবে সচ্ছল প্রার্থী এবং ত্যাগী প্রার্থীর মধ্যে একজন প্রার্থীকে যদি নেয় তারা, তাহলে বাকি সবাই না, আমাদের জায়গাটা যেটা সেটা হচ্ছে যে প্রার্থীরা সিরিয়াসলি গত 5 তারিখের পরে এই ধরনের অভিযোগের মধ্যে আসেননি এবং তাদের এই গত ফ্যাসিবাদী আমলে ফাইটটা করার যাদের এই রেকর্ডটা আছে, তারা জুলুম নির্যাতনের পরেও ফাইটটা ধরে রেখেছেন এবং তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ নেই। এই ধরনের যে কেউ যদি আসতে চায় তাদের ওয়েলকাম, কারণ তারা নিজেরা যে নমিনেশন দিয়েছেন, সেই নমিনেশনের তালিকায় তো আমরা দেখছি যে জাতীয় পার্টির সাথে ছিল এমন ব্যক্তিকেও আপনারা নমিনেশন দিয়েছেন। আপনারা মুখে বলছেন জাতীয় পার্টিকে নির্বাচনে যেতে দেবেন না, কিন্তু জাতীয় পার্টি করেছে, জাতীয় পার্টি করার কারণে আওয়ামী লীগ থেকে সুবিধা পেয়েছে, সেরকম ব্যক্তিকে আপনারা নমিনেশন দিয়েছেন। আমি আসছি এই জায়গায় আপনার তালিকাটা দেখেন, তারপরে আমি বলবো। আমি ফিরছি ছোট বিরতির পর। প্রিয় দর্শক, সাথে থাকুন। কেমন লাইফের সুরক্ষায় লাগে ইন্স্যুরেন্স? থেকে করব সিটি ব্যাংক। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ।
বাছাইকৃত সেরা পাতা থেকে তৈরি, কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি। এক কাপে কাঁপিয়ে দিন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম আলমন্ড ও অলিভের গুণে সোনামণির ত্বকের আর্দ্রতা থাকে 24 ঘন্টা, রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। চলো, আমি রেডি। ওয়াও, সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। এই শীতে প্যারাশুট স্কিন পিওর বডি লোশনের সাথে 20 মিলি এক্সট্রা ফ্রি। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন অলিভ ও কোকোনাট মিল্কের গুণ সমৃদ্ধ, ত্বকের 10 স্তর গভীরে গিয়ে ত্বককে করে কোমল ও ময়েশ্চারাইজড। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হবে না কোনো ফান, প্রতিটা অফুরান যেখানেই মন চায় রাখি, সেলিব্রেশনে অন থাকি, আর স্কিন রাখি হ্যাপি হ্যাপি। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হ্যাপি প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম আলমন্ড ও অলিভের গুণ সমৃদ্ধ 100% নিরাপদ উপাদানে তৈরি। সোনামণির কোমল ত্বকের আর্দ্রতা ধরে রাখে 24 ঘন্টা পর্যন্ত এবং রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন আলমন্ড ও অলিভের গুণ সমৃদ্ধ 100% নিরাপদ উপাদানে তৈরি। সোনামণির কোমল ত্বকের আর্দ্রতা ধরে রাখে 24 ঘন্টা পর্যন্ত এবং রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। কই চলো, আমি রেডি। চাবিটা। ও ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে এতটাই সিল্কি সিল্কি যে বারবার ছুঁতে চায় মন। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা, সিল্কি সিল্কি পুষ্টি, সিল্কি সিল্কি ভালোবাসা। জার্মানির 4th জেনারেশনের এইচইসি টেকনোলজি এবং দেশের সর্ববৃহত্তর বল মিলে প্রস্তুতকৃত টাইগার সিমেন্ট আপনার স্থাপনাকে করে অধিক শক্তিশালী এবং দেয় 100 বছরের নিশ্চয়তা। টাইগার সিমেন্ট, শক্তি ও স্থায়িত্বের বন্ধন। বাবা শপিং এ নিয়ে যাবা না? 4 দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি তাকওয়া আগামী প্রজন্মের অনুপ্রেরণা। একসাথে এক পথে। খুলবে খুলবে, টেনশন নাই। টেনশন কি সাথে করে, লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে। এই তো দরকার ইন্স্যুরেন্স। আকাশে যেমন লাগে প্যারাশুট, তেমন লাইফের সুরক্ষায় লাগে ইন্স্যুরেন্স। কোথা থেকে করব? সিটি ব্যাংক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে আসছি। ফরিদুল ইসলাম, আমি আপনার কাছে পরে আসব, যেহেতু আমি একটি প্রসঙ্গ এখানে টেনেছি। বিদ্রোহীদের নিয়ে যে টানাটানি, আপনি এটাকে আসলে কিভাবে দেখছেন? এবং ফরিদ যেটা বললেন যে যারা ত্যাগী, যারা ভালো, তাদের জন্য শুধু দুয়ার উন্মুক্ত। আমি ভালোভাবে দেখছি এবং আমি সত্যি কথা বলি, মানে বাংলাদেশের নতুন বন্দোবস্ত বলা হচ্ছে, এগুলো আসলে রেটরিক। আমি নতুন বন্দোবস্ত এনসিপি কিছু আনছে বলে আমি বিশ্বাস করি না। আমাদের পুরনো বন্দোবস্তের মধ্যে ভালো কি হতে পারে তুলনামূলকভাবে? এনসিপিকে আমি বিএনপি আওয়ামী লীগ টাইপের একটা পার্টি হিসেবেই গড়ে উঠতে দেখছি। আমি ভুল হতে পারি, বা ফরিদ তো দ্বিমত করবেনই, উনি ওই পার্টি করেন। ওনার সাথে আমার এসব নিয়ে অনেক ঝগড়াঝাটিও হয়েছে অন রেকর্ড, আজকে আশা করি হবে না। তো যাই হোক, এটা আমার অপিনিয়ন। তাতে যেটা হয়েছে, এখন পুরনো বন্দোবস্তেই এনসিপি যদি এই ধরনের মানুষকে ভিড়িয়ে বেশ কিছু সিটে জিততে পারেন, এবং বিএনপির একটা আমি কিন্তু এনসিপির খুবই ওয়েল বিশ্বাস, পুরনো বন্দোবস্তের এনসিপি হলেও নতুন বন্দোবস্ত দরকার নেই। কেন বলছি? আমি
শুধু একটা বিশ্লেষণ, আমি নিজে একজন অ্যাক্টিভিস্ট, আমার একটা রাজনৈতিক মতাদর্শ আছে। আপনার এখানেও এসে বলেছি আমি একজন লিবারেল ডেমোক্রেট হিসেবে নিজেকে ডিফাইন করতে পছন্দ করি, এবং সহজ ভাষায় যেমন আমি একজন মধ্যপন্থার যে রাজনীতি। তো বিএনপি এই মুহূর্তে আছে তার উল্টো পাশে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যেখানে ডান থেকে শুরু করে উগ্র ডান পর্যন্ত মানুষজন আছে। যেমন এখানে এমন দল আছে যিনি আপনার এখানে টকশো করবেন না আপনার সাথে এসে, কারণ আপনি একজন নারী। তো সেই জায়গায় আমি চাই যে মধ্যপন্থী দল গড়ে উঠুক, ভালো হয়ে উঠুক। এখন বিএনপি, জামায়াত, ইভেন অনেকের কাছে খারাপ লাগবে, আওয়ামী লীগের পদে ছিল না কিন্তু আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগের কতগুলো স্পেসিফিক এরিয়া আছে, ধরুন গোপালগঞ্জে একজন কলেজ শিক্ষক আওয়ামী লীগের পদে ছিলেন কিন্তু আওয়ামী লীগ করেন বলে পরিচিতি আছে। এই ধরনের মানুষকেও দলে আনার চেষ্টা হতে পারে, আমি এটাকেও খারাপভাবে দেখবো না। কারণ আমার হিসাবে অ্যারাউন্ড 20% মানুষ যদি এখনো আওয়ামী লীগকে সমর্থন করে থাকে, সেই মানুষগুলোকে নিয়ে আসতে পারা বরং ভালো, এটা আওয়ামী লীগকে আরো ইয়ে করে দেওয়া যাবে। সুতরাং এটা একটা পজিটিভ ট্রেন্ড। মানে বিএনপি একটা চ্যালেঞ্জে পড়ুক, সোজা সাপটা কথা। গণতান্ত্রিক ব্যবস্থা একটা দল যদি এরকম হয়, মোটা দাগে আমরা তো এখন যদি বলি বিএনপি 2 টার্ম ক্ষমতায় থেকে যাওয়ার সম্ভাবনা দেখছি আমি। অনেকে এই টার্মে জামাত জিতে যাবে এটা আমি মনে করছে, আই ডোন্ট অ্যাগ্রি উইথ দ্যাট। এবার অনেক বেশি সিটে জিতবে, পরের নির্বাচনে হয়তো ফাইট করতে হতে পারে, কিন্তু পরের নির্বাচনেও জিতে যেতে পারে। সো একটা দল দুটো নির্বাচনে নিয়ে জিতে যাবে এইরকম মানুষের যদি তার তৈরি হয়, সেটা কিন্তু জনগণের জন্য খুব খারাপ। কিন্তু আপনি যেটা বলছেন সেই জায়গা থেকে মধ্যপন্থা রাজনীতির কথা আমরা সবসময় এটা শুনে এসেছি এনসিপি থেকে, আমরা আশাও করেছি, কিন্তু মনে হয় কি যে এনসিপি সেই পথে ঠিক চলতে পারছে? কিছু ডেভিয়েশন থাকার পর এখন পর্যন্ত আমার মনে হয় তারা একটু ঠিকঠাক করে নিয়েছে। এখানে আরেকটু দীর্ঘ একাডেমিক ডিবেট আছে। মানে মধ্যপন্থা ইটসেলফ কিন্তু স্পেসিফিক কিছু নেই, একটা স্পেকট্রাম। এই স্পেকট্রামে কোন জায়গায় তারা আছেন সেটা ডিফাইন করতে হবে তাদেরকে, তাদের রাজনীতির এই জিনিসগুলো ঠিক করতে হবে। অন্তত একটা সময় পর্যন্ত তাদের সাথে জামায়াতের, সেটা স্ট্র্যাটেজিক কারণে হতে পারে, যে ধরনের মাখামাখি ছিল সেটা এখন খানিকটা কম। কারণ আমি এখন মোটামুটি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি তারা বলেছেন যে আমাদের সাথেও জোট হতে পারে। এটা আসলে আমি ধারণা করি বিএনপির সাথে বার্গেইন করার জন্য তারা বলেন। তারা বিএনপির সাথে এদের জোট করবেন, অথবা তারা সম্ভবত যে নতুন একটা জোট হচ্ছে এটাকে আরো বড় করার মাধ্যমে তারা মধ্যপন্থার একটা জোট, মধ্য মানে মধ্য ডান মিলে, কিন্তু ডান বা এক্সট্রিম ডান না, তারা আলাদা নির্বাচন করতে পারেন। তো এখন মোটা দাগে তারা এই ট্র্যাকে মোটা দাগে আছেন বলে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং, এটা পাল্টেও যেতে পারে, আছেন বলে আমি মনে করি। আচ্ছা, সাদেক হোসেন সেলিম, আমি আপনার কাছে আসি। আপনি তো জোটে ছিলেন আগে, তো জোটের যে সংকটটা আমরা দেখছি যে অনেককে নমিনেশন দেওয়া হচ্ছে না বা এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি, এবং নেতারা অনেকে ক্ষুব্ধ, আমরা দেখছি যে বেশ ক্ষোভ প্রকাশ করে বক্তৃতা রাখছেন অনেকেই। তো সেই জায়গায় আজকে আমরা দেখলাম 29 দলের একটি বৈঠক হয়েছে এবং সেখানে আসন নিয়ে বিএনপির প্রতি ক্ষুব্ধ এই মিত্ররা। আপনার কাছে কি মনে হয় যে যারা আসলে আপনার মতো করে বিএনপিতে যুক্ত হয়ে বিএনপিতে জয়েন করে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না, তারা কি তাহলে বিএনপি থেকে এখন সরে যাচ্ছেন? কি হতে যাচ্ছে? দেখুন, বিএনপিতে একটা ওপেন কমিটমেন্ট ছিল যে যারা যুগপৎ আন্দোলনের একসাথে থাকবেন তাদেরকে নিয়ে নির্বাচন এবং সরকার গঠন করবেন। এমনকি তারা যদি নির্বাচনে পরাজিত হয় তাদেরকে নিয়ে তারা মানে রাষ্ট্র পরিচালনা করবে। এক্ষেত্রে বিএনপি প্রথমে নভেম্বরের 3 তারিখে কিছু প্রার্থী ঘোষণা করেছেন, ডিসেম্বরের 4 তারিখে কিছু প্রার্থী ঘোষণা করেছেন, গত পরশুদিন আমাকে প্রার্থী ঘোষণা করেছেন, কিন্তু আরও প্রায় 27টি আসনে তারা প্রার্থী ঘোষণা করেননি। এবং এই 27টি আসনে মূলত জোটের বিভিন্ন রকম যাদের প্রার্থীতে আছে তারা এখন পর্যন্ত সেভাবে অপেক্ষমান। কিন্তু আমার কথা হলো, দেখুন, বিএনপির চাইতে তো একজন জোটের প্রার্থীকে আরও অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে নির্বাচনটা করতে হবে। নিজস্ব প্রতীক, তারপরে বিএনপি সমর্থন। আমার দরকার ছিল যে তাদেরকে আরও 3 মাস আগে তাদেরকে নমিনেশনটা দিয়ে দিলে সেটা ভালো হতো। জোটের নেতারা সেভাবে প্রথম দিন আমি অনেকের সাথে আলোচনা করেছি, সেভাবে গুরুত্ব দেননি। এবং যখন আপনার নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মানে এর ব্যাপারে, প্রতীকের ব্যাপারে, তখন আমি ঐক্যমত্য কমিশনের সবার সাথে আলোচনা করে চেষ্টা করেছি যেটাকে, তখন ওনারা এটাকে মানে বলেছে যে না, আমাদের দল থাকলে তো আমরা নিজস্ব প্রতীক নির্বাচন করাটাই ভালো। এখন হয়তো মনে করছেন যে নিজস্ব যে প্রতীকটা পরিচিত নয় এবং যে প্রতীকে নির্বাচন করেন নাই সেটা একটা অবস্থান হতে পারে, যে মানে এটা। তারপরও আমরা আশা করব যে খুব দ্রুততার সাথে বিএনপি অন্তত বেশ কিছু তারকা রাজনীতিবিদ যাদের এলাকাতে সেভাবে অবস্থান না থাকলেও জাতীয় রাজনীতিতে তারা একটা মানে উচ্চ কণ্ঠ ছিল এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা মানে তীব্রভাবে মানে কথা বলেছেন, জেলে গিয়েছেন এবং নানাভাবে নিপীড়ন শিকার হয়েছেন। বিএনপির প্রতি একটা আহ্বান থাকবে যে অতি দ্রুত এই আসনগুলো নিষ্পত্তি করা, এটা আমি মনে করি আর কি। এখন এইবার যেটা বিএনপি করেছে, দেখুন, বিএনপি যদি এমনি অন্যান্যবারের মতো মনোনয়ন প্রত্যাশীদের কে ফর্ম বিক্রি করতো, তাইলে এক একটা আসনে 20 থেকে 30টা মানে ফর্ম বিক্রি হতো।
কিন্তু বিএনপি 998 জনকে সিলেক্ট করে তাদের সাথে আলোচনা করেছে ঢালাওভাবে, কিন্তু এবার কিন্তু আবার সবার সাথে বসে নেই। মনোনয়ন প্রত্যাশী যদি 998 জন থাকে, গড়ে 3.25 জন বা মানে এইরকম হতে পারে আর কি। তো ওদেরকে তার মধ্য থেকে বিভিন্ন জরিপে তারা হয়তো কোনো এনজিও দিয়ে জরিপ করেছে, নিজস্ব দলীয় জরিপ করেছে, জরিপ করে ভালো যেটা যিনি জিতে আসতে পারবেন তাকেই মনোনয়ন দিয়েছে। 2-4টা ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু মানে বিএনপি মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে যে ঘোষণাটা করেছে যে এটা প্রাথমিক মনোনয়ন, এটা চূড়ান্ত নয়, এই কথাটা বলে কিন্তু আসলে একটা বিরোধ উস্কি দিয়েছে। যেটাই করেছেন সেটাই চূড়ান্ত যদি বলে নিতেন তাহলে এই সমস্যাটা হতো না। এখন বিএনপির একটা সংকট আছে, বিভিন্ন জায়গায় যে প্রার্থীদের মধ্যে যে বিদ্রোহী প্রার্থীরা আছেন, সেই বিদ্রোহী প্রার্থীরা কতটা নমনীয় হবেন, কতটা আবার বিদ্রোহ করে স্বতন্ত্র দাঁড়াবেন অথবা অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন, সেই ব্যাপারগুলো আমাদেরকে সামনে দেখতে হলে নির্বাচনের শিডিউল ঘোষণা করার পর্যন্ত দেখতে হবে। বিএনপি কি ব্যাপারটা নিয়ে ভাবছে কিনা? বিএনপি ব্যাপারটা নিয়ে ভাবছে, অবশ্যই মানে খুব ভালোভাবে ভাবছে, এবং বিএনপি নির্বাচনের ব্যাপারে খুবই সিরিয়াসলি, এবং প্রত্যেকটা প্রার্থী আমি দেখছি যে তারা যারা ঘোষিত হয়েছে তারা কিন্তু চেষ্টা করছেন সিরিয়াসলি আপনার জনগণের কাছে যাওয়ার জন্য, এটা চেষ্টা করছেন। এটা আমরা নিজেরাই দেখছি। আমি নিজেও আমার এলাকাতে সার্বক্ষণিক পড়ে আছি এবং জনগণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। ওকে, ফরিদুল হক, আমি আপনার কাছে আসি। আপনাদের ক্রাইটেরিয়া কি ছিল আসলে মনোনয়ন দেওয়ার, সেই ব্যাপারটাই আমি একটি বিরতিতে যাওয়ার আগে একটি বিষয় আপনাকে বলেছিলাম। আমি একটু ক্রাইটেরিয়াটাই শুনতে চাই যে কিভাবে আপনারা দিয়েছেন। আপনারা তো বলছেন গণ অভ্যুত্থানের সরকার, এটা গণ অভ্যুত্থানের শক্তি, এবং সেক্ষেত্রে যারা গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা আছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তারাই আপনাদের এখানে যাবে, সেটাই স্বাভাবিক। সেটা কি আপনারা আসলে কতটুকু ফলো করেছেন, করতে পেরেছেন? হ্যাঁ, মানে এটা তো আমরা একেবারে এই ব্যাপারে আমরা শতভাগ ফলো করার চেষ্টা করেছি, এবং আমরা কিন্তু পরিষ্কারভাবে বলেছি এখন পর্যন্ত আমরা 24-এ যারা ইলেকশন করেছে তারা কেউই যে ফর্মে ইলেকশন করুক সে, তাদেরকে আমরা কোনোভাবেই নমিনেশন দিব না। এটা না, 24 ইলেকশন করে নেই, কিন্তু তারপরও শেখ হাসিনা সুবিধা নিয়েছে, সেরকম এরকম লোক থাকতে পারে, এরকম ঘাপটি মেরে এরকম লোক থাকতে পারে। আমাদের একটা জিনিস যেটা বুঝতে হবে যে আমাদের এই কমিটমেন্টের জায়গাতে আমাদের কোনো ঘাটতি নেই, ভুল ত্রুটি হতে পারে আমরা, এবং আমাদের এটা একটা প্রাথমিক মনোনয়ন, চেঞ্জ করার তো সুযোগ আছে। একদম মনোনয়ন সেলিম ভাইরা আরো ভালো বলতে পারবেন, ওনারা তো নির্বাচন করেছেন। ফাইনাল মনোনয়ন কিন্তু যখন প্রত্যেকটা প্রার্থীকে আলাদা আলাদা করে পার্টি দেয়, পার্টি একটা চিঠি দেয় যেটা নির্বাচন কমিশনে জমা দিলে নির্বাচন কমিশন প্রার্থীর এগেইনস্টে মার্কা বরাদ্দ দেয়, ওইটা কিন্তু ফাইনাল নমিনেশন। এর আগে অনেকবার প্রার্থী বদল করার সুযোগ থাকে। তো এটা আমাদের একটা প্রাথমিক মনোনয়ন। আমরা আসলে চেষ্টা করেছি যে ধরেন আপনি যে ক্রাইটেরিয়াগুলো বললেন যে ওইগুলোর মধ্য থেকেই নির্বাচন মানে প্রার্থীদেরকে দেওয়া, এবং নির্বাচনে একেবারে জিতে আসতে পারে যে ধরনের মানে দেওয়া হয়, যে ধরনের শর্ত দেওয়া হয় যে আচ্ছা ওকে না দিলে নির্বাচনে জিতে, আমাদের জন্য এইটা মেজর জায়গা না। আমাদের জন্য মেজর জায়গা হচ্ছে আমাদেরকে দল দাঁড় করাতে হবে, এনসিপিকে সারা বাংলাদেশে নিয়ে যেতে হবে, এবং আমরা মনে করি এটা যদি আমরা করতে পারি, এবং ওই প্রার্থীরা যদি যে ধরেন জুলাই চার্টারের পক্ষে হাবোটের পক্ষে গণসংযোগ করে, এবং আমরা মনে করি যে অটোমেটিক শাপলাগুলির পক্ষে ভোট, আপনারা 12 জন নারীকে মনোনয়ন 14 জন নারীকে মনোনয়ন দিয়েছেন, সাধুবাদ জানাই। কিন্তু সামান্তে শারমিন, নুসরাত তাবাসসুমকে দেখলাম না সেখানে, কোনো বিশেষ কারণ আছে? না, এটা হচ্ছে যে প্রত্যেকেরই আলাদা আলাদা হয়তো বা কোনো না কোনো ব্যাপার আছে, মানে এখানে ধরেন কে কোন আসনে করবে এইটার একটা ধরেন হিসাব নিকাশ আছে। তারপর কিছু আমাদের তো এখনো বেশিরভাগ আসনই ফাঁকা আছে, সো এটা প্রথমবারে দেওয়া হয়নি মানে তারা থাকবেন না, ব্যাপারটা তা না, এটা একটা ব্যাপার। আর একটা বড় ব্যাপার হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে যে সংকটের মধ্যে আমরা পড়ছি, মানে আমাদেরকে প্রায় ধরেন বিএনপি এবং জামাতেরকে প্যারালালি ধরেন আমাদেরকে ট্রিট করা হচ্ছে। আমরা এটা চাইও, এটা আমাদের জন্য ভালোও লাগে, কিন্তু ঘটনা হচ্ছে যে বিএনপির বয়স প্রায় 50 বছর, জামাতের বয়স 80 বছর। এখন তাদের মতো এই পরিমাণ স্ট্রাকচার তো আমাদের নেই, আমাদের একসাথে ধরেন 10টা কাজ করতে হচ্ছে, তো এটা কঠিন আমাদের জন্য। যেমন ধরেন আইডিয়াল সিচুয়েশন হচ্ছে যে যদি আমরা যে সাধারণত যেটা হয় যে পার্টিকুলার একটা নির্বাচন পরিচালনা কমিটি করে, নির্বাচনটা পরিচালনা করার জন্য সাধারণত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং কিংবা সেক্রেটারি যারা হন ওনারা নিজেরা কিন্তু নির্বাচন করেন না। কিন্তু আমরা কিন্তু এই সংকটে পড়ছি, আমরা এমন আসলে নেতৃত্ব আমাদের মধ্যে আমরা পাচ্ছি না, কিংবা এই মুহূর্তে আমরা উপস্থিত করতে পারিনি যে যাদের ওই ক্যাপাসিটিটাও আছে এবং ওনারা নির্বাচন করবে না। কিন্তু আমরা দেখতেছি যে ধরেন সে নির্বাচনে জিতে আসার মতো ক্যান্ডিডেট, আবার হচ্ছে তাকে এটার দায়িত্ব নিতে হচ্ছে, সো একটা ডুয়েল রোল প্লে করতে হচ্ছে। তা আমরা এটাও চেষ্টা করব যে আমরা কিছু মানে আমাদের নেতাদেরকে নির্বাচনের বাইরে রেখে তারা যাতে সংগঠন এবং নির্বাচন পরিচালনার মধ্যে যুক্ত থাকার চেষ্টা করে। তো অনেকগুলো ভেতরে ব্যাপার আছে আর কি। ডক্টর জাহিদুর রহমান, আমি এই প্রসঙ্গটা আবার একটু আসতে চাই। আজকে 29 দল যে বৈঠক করেছে সেখানে আপনি জানেন যে 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, জাতীয়তাবাদী সমমনা জোট,
গণফোরামের শীর্ষ নেতারা তারা এখানে ছিলেন, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি সকলেই ছিলেন। এখান থেকে যে ক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া যে ব্যক্ত করেছে বলে আমরা জানলাম, আপনি কিভাবে দেখছেন আসলে এখানে? আমাদের বেশ কিছু কারণ আমরা শুনলাম, সাদেক হোসেন সেলিম বললেন বিএনপি কি আসলে অন্য কোনোভাবে ডিল করতে পারতো কিনা? বিএনপি কি আসলে বেশি কনফিডেন্ট নাকি বেশি সচেতন, কোনটা? আমার ধারণা বেশি সচেতন। আর একটা বিএনপি দুটো বিপদ আমি দেখি। একটা হচ্ছে বিএনপির এবার আসন সমঝোতা একটা ঝুঁকি হচ্ছে, বিএনপির প্রচুর ক্যান্ডিডেট জমে গেছে, 3টা নির্বাচন হয়নি, মানে বহু বহু মানুষ বসে আছে। আমি একটা হিসেব এভাবে করলাম, 2006 সালে বিএনপির যে নেতার বয়স 55 বছর, 55 বাংলাদেশের এমপির ইলেকশন করার জন্য একেবারেই বেশি বয়স না। মানে উনি এখন সারা জীবন লড়াই করে উনি এবার আসলেন যে আমি পরের বার নমিনেশন পাবো, মানে ধরুন 6 সালে যে নেক্সট নির্বাচনে পাবো, এবার পেলাম না পরেরটায় পাবো, 5 বছর, তখন আমার বয়স 60 হবে, আমি নমিনেশন পাবো। তো 55 বছর বয়সে দাঁড়িয়ে যে মানুষটা 6 সালে ছিলেন তার বয়স এখন 75। এই এন্টায়ার সময়টায় মানে উনি ওনার জীবনের, আমি এমপি হওয়া মানে লুটপাটের কথা বলছি না, একটা পলিটিশিয়ানের কিন্তু স্বপ্ন থাকে উনি পার্লামেন্টে যাবেন, ওনার কাজ করবেন উনি। এরকম অনেক পার্লামেন্টারিয়ান আছে যে বরং পয়সা নষ্ট করেছেন একদম। সো সবচেয়ে ম্যাচিউর টাইমটা এসে ওনার এখন আর টাইম নেই, 75 বছর বয়স হয়ে গেছে, যার বয়স 60 ছিল তার বয়স এখন 80। ফলে এই যে ছাড়বো, নিজের দলের ক্যান্ডিডেটদেরকে ম্যানেজ করাতেই প্রবলেম হয়ে গেছে, এটা হলো এক। ফলে কতটুকু ছাড়বো এটা ঝুঁকি। মার্কা না পাওয়াতে আরেকটা নতুন ঝুঁকি তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে আমি ফ্র্যাঙ্কলি বলি যে অনেকেই খুব পরিচিত কিছু মানুষজন ছাড়া ছেড়ে দেওয়া সিটে নিজের সিম্বলে ইলেকশন করে অনেকে জিতবেন না, কারণ আমি ধারণা করি ওই সিটগুলো থেকে বিএনপি তার স্বতন্ত্রদেরকে সরাতে পারবেই না। কেন বলছি? স্বতন্ত্ররা যদি দেখে যে এই নির্বাচনটা জিতে যাওয়ার সম্ভাবনা আছে, বহিষ্কার হতে পারে, উনি বহিষ্কৃত হলেন, জিতে যদি যান বাংলাদেশের দলে ফেরত যাওয়ার নজির প্রচুর আছে। আর যদি নাও যান উনি এমপি কিন্তু হয়ে গেলেন এবং উনি স্বতন্ত্র এমপি হয়েছেন, এটা কিন্তু বিরাট গ্রাউন্ডের ব্যাপার, এটা ব্যক্তি কোনো সিম্বল না নিয়ে পরবর্তী নির্বাচনে তিনি হয়তো আবার এই দলের কাছে ফিরতে পারবেন। এইসব কারণে বিএনপির জন্য এটা ঝুঁকিপূর্ণ মনে করছে। এবং আমি কিছুটা অতি সতর্কতা, যে জামাত অনেক ভালো করে ফেলবে কিনা, সুতরাং প্রতিটা সিটের আমি ফাইট করবো কিনা, আমি এবার আমার অপিনিয়ন যদি বলি এত বেশি সতর্কতার প্রয়োজন ছিল না। বিএনপি তার শরিকদেরকে ছেড়ে যদি কিছু সিট কমও পেত, 2-4-5টা যদি হেরে যেত, আমি তাত্ত্বিকভাবে ধরে নেই, তাতেও কিন্তু বিএনপি যে কমিটমেন্ট করেছিল, তাদেরকে রেখেছে, বিএনপি যে একটা উদারতা দেখিয়েছে, এটা দীর্ঘমেয়াদে বিএনপির জন্য কিন্তু ভালো হতো। এটা এখন জিততে পারেন আপনি এবার, কিন্তু এটা একটা শর্ট সাইটেড, একটা মায়োপিক একটা ভিউ হয়ে গেল, মায়োপিক ভিশন হয়ে গেল, এটা লং টার্মে কিন্তু ক্ষতি করতে পারে। নির্বাচনের তফসিল তো কাল ঘোষণা হচ্ছে, নির্বাচন কেমন হবে সেটা সাদেক হোসেন সেলিম আমি আপনাকে দিয়ে শুরু করি। আপনি কি মনে করছেন যে নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কতটা ভালো হবে? দেখুন, একটা নির্বাচন তো শুধু নির্বাচন পরিচালনা মানে কমিশন করে না, সেখানে তাদেরকে মাঠ পর্যায়ে মানে তাদেরকে বিশ্বাস রাখতে হয় আপনার প্রশাসনের উপর, পুলিশ প্রশাসনের উপর। যেহেতু একটা নিরপেক্ষ সরকার আছে এবং পুলিশ প্রশাসন এবং মাঠ প্রশাসনের উপর যদি সেভাবে কোনো চাপ না থাকে, তাহলে তারা একটা নির্বাচন করতে পারে সুষ্ঠুভাবে। এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনার সৎ থাকে এবং তারা যদি কোনো দিকে ঝুঁকে না যায়, সেটার সম্ভাবনা আছে। আর গত 14, 18 এবং 24 নির্বাচনে মাঠে সেনাবাহিনী ছিল, কিন্তু সেনাবাহিনীকে আনসার বাহিনীর ক্ষমতা দেওয়া হয়নি, তাদেরকে গ্রাম পুলিশের ক্ষমতা দেওয়া হয়নি। তারা শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করেছে, গাড়ি নিয়ে ঘুরেছে, দেখেছে কোনো একটা মানে অকারণে দেখেছে, অন্যদিকে চোখ ফিরিয়ে তারা চলে গেছে, কারণ তাদের কোনো কিছু করার ছিল না। এবার যেহেতু সেনাবাহিনীও মাঠে থাকবে এবং সেনাবাহিনী আসলে আমাদের একটা আস্থার জায়গা, একটা বিশ্বাসের জায়গা, সেনাবাহিনীকে আমরা সবসময় মনে করি যে দুর্যোগে দুঃসময়ে তারা একটা ভূমিকা পালন করে, অতীত থেকে এটা দেখিয়ে এসেছি। এবার একটা ভালো নির্বাচন করার জন্য সেনাবাহিনী যদি সিদ্ধান্ত নেয় যে না আমরা নিরপেক্ষ থাকবো এবং একটা ভালো নির্বাচন করব, সেক্ষেত্রে একটা ভালো নির্বাচন হতে কোনো সমস্যা নেই। আর এখানে যেহেতু আপনার বিএনপির ধরেন সংগঠনটা খুব বেশি মানে একদম তৃণমূল পর্যায়ে এবং জিতার সম্ভাবনা প্রচুর, এখন জামাত একটা হাইপ তুলছে কীভাবে? ধরুন আমার এলাকাতে যদি লক্ষ্মীপুর এলাকায় তারা যদি আপনার তাদের একটা সমাবেশ ডাকে, তাহলে আশেপাশে 10টা উপজেলার থেকে কিন্তু তারা তাদের সমস্ত কর্মীদেরকে ওইখানে জড়ো করে এবং দেখতে একটা বড় ধরনের মিছিল অথবা শোডাউন দেখে। কিন্তু নির্বাচনের সময় তারা একটা ফল করবে। আপনারা জিনিস দেখেন ঢাকা শহরে তারা হুন্ডা মিছিল যখন করছে, তখন ঢাকা শহরে একটা আসনকেই তারা টার্গেট করেছে, আশেপাশে আর কোথাও কিন্তু ওই দিন আর কোনো মিছিলটা দেখায় নেই। তারা যত না তার চাইতে ফুলিয়ে ফাঁপিয়ে চাইতে বেশি দেখানো শুরু করেছে এবং তার বিরুদ্ধে যখন আমরা কথা বলা শুরু করেছি, জরিপগুলো ভিন্ন চিত্র দেখাচ্ছে, ঠিক কেন তাহলে?
না, জরিপগুলো খুব ভিন্ন দেখাচ্ছে না, এবং ছোট, এবং যে জরিপগুলো আমরা দেখছি যে অনেক তাদের সমর্থক এবং আমি বলছি, ধরুন মানে অনেকগুলো জরিপের উপর তো আস্থা রাখার মতো জরিপ এখন পর্যন্ত সেইভাবে আমরা যদি রিসেন্ট জরিপটা ধরেন তাহলে সেক্ষেত্রে তো 57%, যদি প্রথম আলো যে জরিপটা ধরি তারা যেটা করলো 57% বিএনপি আর 23% জামাত। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগকে আপনার পরিপূর্ণভাবে শেল্টার দিচ্ছে জামাত। আওয়ামী লীগের একজন নেতা যিনি জেলে আছেন তার ঘরের বাজার সদাই করে দিচ্ছে জামাত, এটা করে দিচ্ছেন, এবং তারা তাদের স্ত্রীর উপরও অধিকার আছে বলে তারা মানে বলছেন, এবং জামাত সেইভাবে কাজ করছেন। মহিলাদের মধ্যে মসজিদের মধ্যে ঢুকে তারা মানে একটা রাজনীতি করছেন। কোনো একটা মৃত ব্যক্তি যখন যায় তার নামাজে জানা যায়, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, জামাতে কারো স্বজন হোক অথবা স্বজন না হোক, তারা সেখানে গিয়ে তারা বক্তব্য রাখবেন, এবং সেখানে তারা একদম মানে বেহেশতের কথা বলবেন, এবং বলবেন যে এখন কবরে গেলে প্রশ্ন করবে যে তুমি কোন মার্কায় ভোট দিয়েছো। এই যে একটা মানে তাদের যে একটা রাজনৈতিক মানে কৌশলটা, এই কৌশলটা কিন্তু একটা অংশে মাইর খেয়ে যাচ্ছে। কিন্তু যারা প্রথম দিকে যারা মানে যারা ধর্মীয় রাজনীতি এক জিনিস, এটা তো কৌশল না, এটা আপনি যেটা বলেন সেটা অপকৌশল। তাহলে এই অপকৌশলকে আপনারা কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন? অপকৌশলকে আমরা তাদের রাজনীতি দিয়ে মোকাবিলা করব। আমরা বলছি যে এখানে মানে ভোটের রাজনীতির সাথে এবং কোনো প্রতীকের সাথে জান্নাত এবং জাহান্নামের কোনো সংযোগ নাই। কারণ অতীতে নবী, রসুল, ওলিয়া আউলিয়া, গাউস কুতুব তারা কেউ কিন্তু আপনার দাঁড়িপাল্লার প্রতীকে আপনার নির্বাচন করেননি, এবং দাঁড়িপাল্লা নির্বাচনে ভোট করলেই বেহেশতে যাবে এটা কোরআন শরীফে কোথাও লেখাও নাই। এমনকি তারা আপনার পুজোতে গিয়ে যিনি কৃষ্ণ তিনি মোহাম্মদ, এই কথাটা অন্তত একটা রাজনৈতিক দল বলতে পারে না। যদি আমরা ধর্মান্ধ নয়, আমরা ধর্মভীরু মুসলমান, আমরা সেখানে সুফিজমে বিশ্বাসী মুসলমান যারা, আমরা আপনার কোনো প্রতিহিংসাতে পরায়ণ নয়, এবং তারা সেখানে আপনার বিজেপি ধরনের রাজনীতি, বিজেপি যেমন মুসলিম নিধনে তারা একদম বুলডোজার নীতি পরিচালনা করছেন, সেখানে আবার তারা মুসলমানদেরকে ক্যান্ডিডেটও করছেন। আপনার জামাত আমাদের হতচকিত করে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোককে তারা কোরআনের আইন কায়েম করবেন, কোরআনের শাসন কায়েম করবেন, এটা কথা বলে। আর জামাত যদি ক্ষমতা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে নারীরা, যে নারীদের মধ্যে কাজ করছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর মধ্যে যারা নারীদের কথা আপনি বলছেন, প্রান্তিক জনগোষ্ঠীর কথাও আমরা ধরি, ধর্মপ্রাণ যারা, আপনি যে কৌশলের কথা বললেন অপকৌশল আমরা বলছি, সেই জায়গা থেকে আসলে নারীরা তো যেমন তালিম দিতে দিতে তাদেরকে যখন বলা হচ্ছে তারা আসলে এটা বোঝেন কিনা সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে পারি। এবং আমি একটু ফরিদের কাছেও আসবো, নির্বাচন আসলে কিরকম হবে শোনার জন্য। তার আগে একটা বিরতি নিচ্ছি, দর্শক সাথেই থাকুন। খুলবে, টেনশন নাই। টেনশন কি সাথে করে, লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে। এই তো দরকার ইন্স্যুরেন্স। আকাশে যেমন লাগে প্যারাশুট, তেমন লাইফের সুরক্ষায় লাগে ইন্স্যুরেন্স। কোত্থেকে করব? সিটি ব্যাংক। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শুধুমাত্র বাছাইকৃত সরিষা দানা থেকে তৈরি, তাই ঝাঁঝ ও স্বাদে একদম শতভাগ। ফ্রেশ সরিষার তেল, বাংলার সেই স্বাদ। বাছাইকৃত সেরা পাতা থেকে তৈরি, কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি। এক কাপে কাঁপিয়ে দিন। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসি, থাকবে আগামীতেও। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম, আলমন্ড ও অলিভের গুণে সোনামণির ত্বকের আর্দ্রতা থাকে 24 ঘন্টা, রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। চলো, আমি রেডি। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল।
এই শীতে প্যারাশুট স্কিন পিওর বডি লোশনের সাথে 20 মিলি এক্সট্রা ফ্রি। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন অলিভ ও কোকোনাট মিল্কের গুণ সমৃদ্ধ, ত্বকের 10 স্তর গভীরে গিয়ে ত্বককে করে কোমল ও ময়েশ্চারাইজড। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হবে না কোনো ফান, প্রতিটা অফুরান যেখানেই মন চায় রাখি, সেলিব্রেশনে অন থাকি আর স্কিন রাখি হ্যাপি হ্যাপি। প্যারাশুট স্কিন পিওর বডি লোশন। হ্যাপি প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি, যা ত্বককে করে কোমল আর দেয় দীর্ঘস্থায়ী ময়েশ্চার প্রোটেকশন। প্যারাশুট স্কিন পিওর পেট্রোলিয়াম জেলি। রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি ফেস ক্রিম আলমন্ড ও অলিভের গুণ সমৃদ্ধ 100% নিরাপদ উপাদানে তৈরি। সোনামণির কোমল ত্বকের আর্দ্রতা ধরে রাখে 24 ঘন্টা পর্যন্ত এবং রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। রাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন আলমন্ড ও অলিভের গুণ সমৃদ্ধ 100% নিরাপদ উপাদানে তৈরি। সোনামণির কোমল ত্বকের আর্দ্রতা ধরে রাখে 24 ঘন্টা পর্যন্ত এবং রাখে সুরক্ষিত ও সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। কই চলো। আমি রেডি। চাবিটা, ও ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে এতটাই সিল্কি সিল্কি যে বারবার ছুঁতে চায় মন। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা, সিল্কি সিল্কি পুষ্টি, সিল্কি সিল্কি ভালোবাসা। জার্মানির 4th জেনারেশনের এইচইসি টেকনোলজি এবং দেশের সর্ববৃহত্তর বল মিলে প্রস্তুতকৃত টাইগার সিমেন্ট আপনার স্থাপনাকে করে অধিক শক্তিশালী এবং দেয় 100 বছরের নিশ্চয়তা। টাইগার সিমেন্ট, শক্তি ও স্থায়িত্বের বন্ধন। বাবা শপিং এ নিয়ে যাবা না? চার দশকেরও বেশি সময় ধরে ইউসিবি ব্যাংক, যার শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং ইউসিবি তাকওয়া, আগামী প্রজন্মের অনুপ্রেরণা। একসাথে এক পথে। খুলবে খুলবে, টেনশন নাই। টেনশন কি সাথে করে, লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে। তাই তো দরকার ইন্স্যুরেন্স। আকাশে যেমন লাগে প্যারাশুট, তেমন লাইফের সুরক্ষায় লাগে ইন্স্যুরেন্স। থেকে করব সিটি ব্যাংক। ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমি ফরিদুল হক আপনার কাছে আসি। নির্বাচন নিয়ে কথা বলছিলাম। নির্বাচন আসলে কতটুকু সুষ্ঠু হবে বলে আপনারা মনে করেন? চ্যালেঞ্জ কি কি আসলে সামনে? নির্বাচন তো আমরা সুষ্ঠু হোক এবং সবচেয়ে ভালো নির্বাচন হোক, এটাই চাই। কারণ এটা আমাদের জন্য, মানে এটা আমাদের ব্যক্তিগত চাওয়া না কিংবা কোনো দলগত চাওয়া না, এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। আমরা আসলে আমাদেরকে প্রমাণ করতে পারতে হবে যে আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছি সেটা আমরা উতরে যাচ্ছি, প্রত্যেকটা পদে পদে আমরা উতরে যাচ্ছি। নির্বাচনটা ভালোভাবে হয় এবং পরবর্তী সংবিধান সংস্কার পরিষদে জুলাই চার্টারটা বাস্তবায়ন হয়, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা যারা হচ্ছে স্টেক হোল্ডার, যারা আমরা নির্বাচনটা করতে চাই, যাদের জন্য এটা জরুরি, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে কিছু বোঝাপড়ার ঘাটতি আছে আমাদের। আমি বারবার এই কথাটা বলছি, তফসিল হয়ে যাচ্ছে, তফসিলের আগে যদি এটা করা যেত সবচেয়ে ভালো হতো, যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, কারণ এখানে ক্যাটালিস্ট লাগবে, নাহলে ধরেন রাজনৈতিক দলগুলো এখানে এক জায়গায় আসতে পারবে না। উদ্যোগ নিয়ে আমাদের আসলে একটা ফেয়ার প্লে রুল সেট করা দরকার। আমরা সবসময় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, বাংলাদেশ বর্তমানে লেভেল প্লেইং ফিল্ডের পরিস্থিতিতে নেই। এখন আসলে আমাদের নিজেদের জন্য নিজেদের রুল সেট করতে হবে যে আমরা এটা করব, এটা করব না, এটা করতে পারতে হবে। কারণ এটা আমাদের সবার এক্সিস্টেন্সের জন্য জরুরি হচ্ছে একটা ভালো নির্বাচন উতরে যাওয়া। কিন্তু আমরা শুধুমাত্র ক্ষমতার মানে কামড়াকামড়ির মধ্যে থেকে যদি ধরেন এই নির্বাচনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করি এবং পতিত ফ্যাসিস্টদেরকে কোনো সুযোগ যদি করে দেই, তাহলে এইটার দায় আমাদের সবাইকে নিতে হবে, কম আর বেশি। কে কতটুকু বেশি নিবে, কে কতটুকু কম নিবে সেটা সময় বলে দিবে, কিন্তু দায়টা আমাদের সবাইকে নিতে হবে।
তো সেই জায়গা থেকে ধরেন আমাদের প্রত্যাশা, আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দলের এই প্রত্যাশা আছে এবং এখনো এটা সুযোগ আছে যে আমরা নিজেরা যদি একটা ফেয়ার প্লে রুল সেট করি যে আমরা এটা করবো, এটা করবো না, এই জায়গাতে প্রবলেম আছে, আপনি এটা করেন, আপনি এটা করেন, সেটার জন্য তো একরকম আন্ডারস্ট্যান্ডিং লাগবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা আছে কিনা সেই প্রশ্নটা সামনে আসছে। শুধু সরকার কিংবা নির্বাচন কমিশন কিংবা প্রশাসন তাদের পক্ষে একটা ভালো নির্বাচন করার মতো পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে পুরোপুরি নেই বলে আমার কাছে মনে হয়। ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখছেন আসলে নির্বাচনে? আপনি তো নির্বাচন সংস্কার নিয়ে কাজ করলেন, কতটুকু পেলাম আমরা আসলে সংস্কারের কিছু পেলাম কিনা? কিছু পাওয়া গেছে, কিন্তু এগুলো আসলে দিনের শেষে এবারকার নির্বাচনের যে মূল চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের তুলনায় এগুলো মেজর না। এগুলো প্রত্যেকটা যদি এফেক্টিভ হয়েও থাকতো, মূল চ্যালেঞ্জ হচ্ছে আসলে নিরাপত্তা বা আইন শৃঙ্খলার অবস্থা ভালো থাকে কিনা। ফরিদ ভাইয়ের সাথে আমি একটা জায়গায় একমত। ধরুন অন্য সব স্বাভাবিক সময়ে নির্বাচন হলে যে আইন শৃঙ্খলার কি পরিস্থিতি হবে, তখন আমি চোখ বন্ধ করে সরকার নির্বাচন কমিশনকে বলতাম আমি মারামারি করতে চাই, আমি আমার প্রার্থীর হয়ে মারামারি করব, তার ভোট ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আসব, ব্যালট স্টাফিং করব, রাতের বেলা ভোট দেব, আমি দেব। এখন আমি ওকে সাধু হতে বলার দরকার নাই। আমরা একসময় আওয়ামী লীগকে দেখতাম, আমি একদিন এক আওয়ামী লীগের একজন এমপি, তখনকার সিটিং এমপি, বলছে ভাই একটু ওয়াজ করেন গিয়ে আপনি, জনগণ যদি ভালো না হয় তাহলে কিভাবে হবে, জনগণকে ভালো হতে হবে। আমরা তখন যে কথাটা বলার চেষ্টা করতাম সেটা হচ্ছে আমরা একটা সরকার পুষি বিরাট অঙ্কের টাকা দিয়ে, ডেভেলপমেন্ট বাজেটের বাইরে পুরোটাই হচ্ছে অপারেশনের কস্ট, এর বাইরে আমরা ঘুষও দিই তাদেরকে বিরাট অঙ্কের। তো ওই সরকারকে এগুলো ঠিকঠাক করতে হবে। ধরুন আমরা বলছি পুলিশের মনোবল ভেঙে গেছে, পুলিশকে কি বেতন কম দিচ্ছে এই জন্য? এই যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো করতে পারে নাই, কোনো পুলিশের বেতন কম হয়েছে? দেশের অর্থনীতি সংকুচিত হয়ে যাওয়ার কারণে কিন্তু প্রাইভেট সেক্টর, সেলিম ভাই ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন থেকে, উনি এগুলোর সবই ভুক্তভোগী হবেন। এটার মাসুল প্রত্যেকটা মানুষ দিচ্ছে, ওনারা তো দেন নাই। সো আমি কিন্তু এভাবে বলতে পারি যে আপনাকে টাকা পয়সা দিয়ে আমরা পুষি, মন্ত্রী সরকার থেকে, মন্ত্রী থেকে একেবারে গ্রাসরুটে যিনি দায়িত্ব পালন আপনাকে করতে হবে। কিন্তু এবারকার সিচুয়েশন ভিন্ন, এটা বলছি। কয়েকটা চ্যালেঞ্জ আছে। বিএনপি জামাতের সাথে সংঘাত হতে হতে এটা আস্তে আস্তে বেশ টাফের দিকে চলে যাচ্ছে। সো জামাত যেসব জায়গায় শক্তিশালী আছে ওখানে বিএনপির সাথে ঝুঁকি আছে। প্লাস বিএনপির ওই যে বললাম প্রচুর ক্যান্ডিডেট জমে গিয়েছিল, স্বতন্ত্র কি পরিমাণ দাঁড়ায়, বিএনপির মধ্যেও কিন্তু সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। সো এই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে যদি তারা ডিসাইড করেন, বিশেষ করে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সংখ্যা বেশি এবং এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে, এই যে বলছিলাম যে সংস্কারে কি হচ্ছে, আমরা আমাদের সংস্কারে প্রপোজ করেছিলাম শেখ হাসিনা কিন্তু আরপিও চেঞ্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সামরিক বাহিনীকে রাখেনি। এটা আগে ছিল, শেখ হাসিনা বের করে ফেলেছিলেন, আমরা আবার যোগ করেছি। ফলে তারা চাইলে অ্যাকশন নিতে পারবেন, সেভাবে পারবেন না। আগে স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে রেখে দিয়েছেন, কোন একজন ম্যাজিস্ট্রেট না ডাকলে আপনি কিছু করতে পারবেন না। তো এখন সেনাবাহিনী যদি বিশেষ করে খুব ভালো স্টেপ নেয়, এবং সেটা ইলেকশনের দিনে এর আগেই বেশ কিছু স্টেপ নিয়ে বার্তা দিতে হবে সারা দেশে যে আমরা টাফ আছি। সো এগুলো যদি করে তাহলেও মোটা দাগে আমরা একটা ভালো নির্বাচন পাবো, এবং এই নির্বাচনেই রাজনৈতিক দলগুলোর এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং লাগবে, এটাই বলছে। আর আন্ডারস্ট্যান্ডিং এর অ্যাপিল সরকার করতে পারার কথা না, কিন্তু সরকারের উচিত হবে তাদের মধ্যে দূরত্ব যতটা কমিয়ে আনা, তাতে সংঘাতের ঝুঁকি কমবে, প্রিভেন্টিভ এক ধরনের মেজার্স আর কি। আপনার কি মনে হয় যে আমরা যে আশঙ্কাগুলো করি সাধারণত নির্বাচনের আগে, যে বড় দলগুলো এর আগে আমরা দেখেছি এরকম না, ভোট কেন্দ্র দখলের একটা শঙ্কা, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারটাও আছে, সেই শঙ্কাটাও কিন্তু মানুষের মধ্যে আছে। দুটি শঙ্কার জায়গা থেকে আমরা কতটুকু আসলে মুক্ত থাকতে পারি? চেষ্টা খুব বেশি হবে বলে মনে হয় না, কারণ হচ্ছে আমি অন্তত বিএনপির ক্ষেত্রে দেখেছি, জামাতও এই চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি না। এই দুটো দলেরই দিক থেকে, আমি বিএনপির কথা বলছি, সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের ব্যাপার নাই। জামাতের সর্বোচ্চ না হলেও জামাতের রিসেন্ট একটা জিনিস আমাদেরকে একটু নিশ্চয়ই আতঙ্কিত করেছে, যে একটা অনলাইন মিটিং এর আমাদের কাছে একটা তথ্য এসছে, জামাতের গুরুত্বপূর্ণ একজন নেতার সাথে একটা ইসলামী ব্যাংকের একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তারা কিভাবে ভেতরে থাকলে কিভাবে কি করবেন, বাইরে থাকলে কিভাবে কি করবেন, তাদের দিক থেকে এই ধরনের প্রবণতার সম্ভাবনা আছে। ওই যে বললাম যে ভেতরে দায়িত্ব পালন করার মধ্যে যদি এই কাজগুলো হয় সেটা হতে পারে, এবং সরকার প্রাথমিকভাবে অন্তত দেখলাম একটা রিয়াকশন করেছেন যে তারা কোনো বেসরকারি ব্যাংকের কাউকে আপাতত কোনো নির্বাচনী দায়িত্বে দেবেন না। এভাবেই যদি স্টেপ নেয় হতে পারে। আর অন্য একটা ঝুঁকি আছে, আমি একটু অগ্রিম বলে রাখি, জামাত একটা হাইপ তৈরি করেছে, তারা অনেক ভালো করবে, জিতে যেতে পারে। আমার বিবেচনায় জামাত খুব বেশি ভালো করবে না। জামাতের পপুলার ভোটের পার্সেন্টেজ বাড়বে, কিন্তু এটা তাদেরকে সিট অনেক বাড়াবে না। ধরুন 96 সালে তারা 7-8% ভোট পেলেও সিট পেয়েছিল 3টা, এবার 15-20%ও যদি ভোট পায়, সিট কি 151 হয়ে যেতে পারে? আমি মনে করি না। 15, 20, 25, 30, 40, 50ও যাক, হোয়াট এভার।
যদি এই সংখ্যাটা, তারা তো হাইপ তুলছেন 100 বা নির্বাচনে ফাইট দিয়ে দেবেন, যদি না হয় জামাত নির্বাচন সঠিক হয়নি বলে আওয়াজ তুলতে পারে। কারণ এই পরাজয়, এই যে তাদের এক্সপেকটেশনের সাথে ম্যাচ করেনি একদম, এটা তো বিএনপিও তুলতে পারে এই অভিযোগ, প্রত্যাশিত ফল যদি হয়। কিন্তু ওই যে বিএনপি যদি জিতে যায়, মানে পার্থক্য হচ্ছে এটা জিতে গেলে আমার মনে হয় না সেটা আর এভাবে করবে। তবে বিএনপির প্রবণতার ভিন্নতা আছে, সেটা হলো ডাকসু নির্বাচন নিয়ে আমরা যখন দেখেছি বিএনপির মধ্য থেকে নিম্ন পর্যায়ের কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করেছেন, যারা তারেক রহমান কিন্তু সেই জিনিসটাকে থামিয়েছেন এবং ওই ফলাফলটা একসেপ্ট করেছেন, অভিনন্দন জানিয়েছেন। সুতরাং আমার মনে হয় যে এটা উনি এটা এনশিওর করবেন। কিন্তু জামাতের ক্ষেত্রে হলো বিরাট পার্থক্য, একটা দল ক্ষমতায় চলে যেতে পারে, আমরা অফ রেকর্ড বা অন্যান্য জায়গায় যখন অনেক সময় বসি টসি লোকজন জামাত কি ক্ষমতায় চলে যাবে এরকম একটা পারসেপশন যেটা তৈরি করেছে, সেই দল যদি 25-30টা সিট পায়, সে মারাত্মক ইলেকশন রিগিং এর আমরা এবারের নির্বাচনে যেভাবে ধর্ম নিয়ে কথা হচ্ছে, ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে যে একটা রাজনীতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা খুব দুঃখজনক, রাইট? আমরা এই প্রবণতা থেকে কিভাবে বের হব? জামাত নিয়ে কথা বলছে, এখন দেখছি বিএনপির দু একজন নেতাও তারা জামাতের এই রাজনীতিকে অনুসরণ করতে চাইছে। সেই প্রবণতা থেকে আসলে তো সবার বের হওয়া উচিত। আমি আসলে এই বিষয়টা আপনার কাছ থেকে সাধু হোসেন সেলিম এটা শুনতে চাই, কারণ আমরা দেখলাম আজকে একজন বিএনপির প্রার্থী বলেছেন, আমি যা বলবো তাই আইন, আল্লাহর হুকুম। তিনি কি কথাটা বলতে পারেন কিনা? না, তিনি কথা বলতে পারেন না, তিনি যা বলবেন সেটা আল্লাহর হুকুম, এটা বলতে পারেন। এটা জামাত অনেক জায়গায় বলছেন বা বলতে পারেন, কিন্তু বিএনপিকে তো একটা লিবারাল ডেমোক্রেট পার্টি হিসেবেই আমরা সবাই চিনি এবং জানি, এবং বিএনপি যারা মিত্র তারাও লিবারাল ডেমোক্রেট অথবা প্রো লেফট, এই ধরনের। বিএনপি রাইট স্থানে যাওয়ার কোনো অবকাশই নেই। এখন এখানে আপনার জামাত ইসলামের প্রার্থীরা ধরেন যেভাবে মানে আচরণবিধিরা, এটা আচরণবিধির মধ্যে আছে। আমরা তো প্রকাশ্যে একটা অবস্থান নিয়েছি যে কোনো মসজিদে অন্তত করা যাবে না, আপনার ধর্মীয় প্রচারণা করা যাবে মানে ছাড়া কোনো রাজনৈতিক প্রচারণা করা যাবে না। আমরা দিচ্ছি না, সেটা বাধা দিচ্ছি। তারা আবার বলছে যে মসজিদে যদি আপনার প্রচারণা করতে নাই পারি তাহলে আমরা নামাজ পড়তে দেবো না। এইভাবে তারাও একটা কনফ্রন্টেশন তৈরি করার চেষ্টা করছে। আমরা কিন্তু আমাদের এলাকা নির্বাচন এলাকায় বলে দিয়েছি যে আমাদের কিন্তু জানাজার নামাজে দাঁড়িয়ে কিন্তু কোনো জামাত নেতা জান্নাতের টিকিট বিক্রি করতে পারবেন না। এইভাবে আমরা জনগণকে সচেতন করছি, বিশেষ করে মহিলাদের মধ্যে আমরা সচেতন আনার চেষ্টা করছি। দেখুন, তারা প্রকাশ্যে বলছে তারা ক্ষমতায় গেলে মহিলাদের কাজের ঘন্টা 5 ঘন্টা নামিয়ে আনবে। কোন নিয়োগকারী 5 ঘন্টার মানে 8 ঘন্টার বেতনে 5 ঘন্টা কাজ করাবে? তার মানে তাদেরকে ঘরে থাকা পর্যন্ত শেষ করে দেব। কিন্তু রাজনীতিতে এই যে প্রবণতা, যেমন আজকে দেখলাম ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি বলেছেন যে হাসরের ময়দানে দাঁড়িপাল্লা থাকবে, ধানের শীষ নৌকা লাঙ্গল থাকবে না। আপনাদের দলের কথা অবশ্য বলা হয়নি, তো আমি একটু আপনার মন্তব্য শুনি, খুব ছোট করে বলবেন যে প্রবণতা থেকে আসলে কিভাবে বের হবে, রাজনীতিবিদদের কি করণীয়? এখানে যেটা হয়েছে যে আমি এই কথাটা আরো একটা দুইটা জায়গায় বলেছি, আপনি জিজ্ঞেস করেছেন, আমি এই সুযোগে বলে রাখি। সেটা হচ্ছে যে মানে একটা সমাজে তার কালচার অনুযায়ী, ধরেন আমি একজন রাজনৈতিক কর্মী, আমি যখন মসজিদে যাব আমি কিন্তু রাজনীতির কথা বলবো, এটা তো প্রবলেম না। কিন্তু আমি কি রাজনীতির কথা বলছি সেটা প্রবলেম। আমি যদি মসজিদে যে গণতন্ত্র রক্ষা করতে, মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র রক্ষা করতে পারি, ওয়াজ মাহফিলে যদি আমি গণতন্ত্রের কথা বলি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। কিন্তু আমার প্রবলেম আছে যে আমি মসজিদ এবং রাজনৈতিক দলকে ব্যবহার করে আপনি যদি ইসলামিক রাষ্ট্র কিংবা খিলাফত কায়েমের কথা বলেন, সেখানে আমার প্রবলেম আছে। আমার জায়গাটা হচ্ছে এই জায়গা। তো আমাদের ইন্ডিকেট করা দরকার ওইখানে যে আপনি গণতান্ত্রিকভাবে ভোটে ক্ষমতায় এসে আপনি শরিয়া কায়েম কিংবা খিলাফত কায়েমের কথা বলছেন কিনা, এটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। ধন্যবাদ ফরিদুল হক আপনাকে, সাদত হোসেন সেলিম এবং ডক্টর জাহিদুর রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই। বাবা শপিং এ নিয়ে যাবা না?